ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-25 সেট নম্বর 9 শুরু করছি। সেট নম্বর 9 পেজ নম্বর 239 নম্বর পেজের সেট নম্বর 9 ম্যাথামেটিক্সের শুরু করছি। এমসিকিউ প্রথমটা আছে কি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার তৃতীয় বছরের আসলটা হচ্ছে 1+r/100 প্লাস পি ইন্টু 1+r/100 ইন্টু r/100, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরে 2 নম্বরটা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পদটিতে চলের ঘাত শূন্য সেই পদটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা কত হবে না শূন্য হবে, সর্বদা শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ কী হবে না ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। বলছে এখানে যে পদটিতে চলের ঘাত শূন্য সেইটা, অর্থাৎ এইখানে x⁴ আছে, এখানে শূন্য আছে, সুতরাং এখানে সিটা নেই। সুতরাং সমীকরণটা যেটা বলছে সেটা হচ্ছে ax² প্লাস bx ইকুয়াল টু 0, এই সমীকরণটা আছে, এই সিটা নেই। তার জন্য এখানে অবশ্যই একটা এক্সের মান কত হবে না ax প্লাস b সমান হচ্ছে 0, হয় x সমান 0 অথবা ax প্লাস b সমান 0, অর্থাৎ একটা বীজ অবশ্যই 0 হবে, অর্থাৎ অপশন নম্বর ডি। এর পরের অঙ্ক 2-এরটা বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটা? বৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা একটি হবে। স্পর্শক সংখ্যা একটা বিন্দুতে একটাই স্পর্শক অঙ্কন করা যাবে, সুতরাং অপশন নম্বর এ। এরপর 4-এর দাগের অঙ্কটি একটি ঘনকের কোণের সংখ্যা ঘনকটির একটি তলের কোণের সংখ্যার কোণের দৈর্ঘ্যের কত গুণ? ঠিক আছে, তাহলে ঘনকের কোণ হচ্ছে √3 ইন্টু এ, আর একটা তলের কোণ হচ্ছে √2 ইন্টু এ, মানে তল একটা তল তো বর্গক্ষেত্র, তাহলে কত হয় √3টাকে আমরা যদি সাধারণ √3 ইন্টু √2 ইন্টু এ, মানে এটা হচ্ছে √2টা, এটাকে আলাদাভাবে রাখছি, তাহলে এটাকে মানে √2টা করণ নিরসন করছি, তাহলে √2 দিয়ে উপর নিচে গুণ, তাহলে উপরে একটা √6/2, তাহলে √6/2 গুণ হবে, মানে কোণের দৈর্ঘ্যটা ভূমির যে কোনো তলের একটি কোণের √6/2 গুণ হবে, অর্থাৎ অপশান নম্বর সি। এরপরে থিটা থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না, মানে কোনটা হবে না, অর্থাৎ ঋণাত্মক যেটা হবে এখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোনো সাইন কস মানে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর কারো মানেই মানে ঋণাত্মক হবে না, অর্থাৎ অপশন নম্বর সি। এরপরের অঙ্ক মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 জন এবং ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের বিভাজন নিম্নরূপ। এইভাবে নম্বরটা দিয়ে আছে। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত? মধ্যমা শ্রেণী, তাহলে মধ্যমা শ্রেণী দেখতে পাবো কতগুলো আছে 1 2 3 4 5, তাহলে n = 5 দেওয়া আছে, n = 5 দেওয়া আছে, n = 5, তাহলে n এর মান যদি 5 হয় তাহলে মধ্যমা কত হয় n + 1/2, মানে হচ্ছে 5 + 1/2 মানে হচ্ছে 3তম পদটা হচ্ছে মধ্যমা। তাহলে 1 2 3 এই যে 3 নম্বর শ্রেণীর মধ্যমা, এদের শ্রেণীর দৈর্ঘ্য কত না বিয়োগ করলে আমাদের 30 থেকে 60 আছে, মানে 30, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবারে শূন্যস্থান পূরণ। অংশীদারি কারবারে অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত থাকে তবে তাকে কী বলা হয়? সরল অংশীদারি কারবার বলা হয়, সরল বলা হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে সরল। তারপরের অঙ্ক এ বি ও সি ক্রমিক সমানুপাতিক এবং এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি এর মান কত? বি এর মানটা ঋণাত্মক চিহ্নযুক্ত বলেছে, তাহলে এখানে দেখছি a/b সমান b/c, মানে ক্রমিক সমানুপাতিক, তাহলে b² = ac, যেহেতু এটা এ এবং সি দুটোই ঋণাত্মক চিহ্নযুক্ত, অর্থাৎ গুণ করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ বি এর মানটা প্লাস মাইনাস √ অফ এসি, মানে ঋণাত্মক এবং ধনাত্মক দুটোই হবে। বি এর মানটা হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে ঋণাত্মক পজিটিভ হবে, ওর -v হবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুটোই হবে। ঠিক আছে, তারপরে 1-এর দাগের কোশ্চেন, এই 3-এর দাগের একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা হলো ড্যাশ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণটা সবসময় কার সঙ্গে সমান? এই বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, শূন্যস্থানে বসতে হবে বিপরীত অন্তস্থ কোণ। ঠিক আছে, এরপরের অঙ্ক
লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা হবে, এখানে শূন্যস্থানে উচ্চতা বসে যাবে। 5 একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপ 1 ডিগ্রি হয়, সবসময় 1 ডিগ্রি, ঠিক আছে। 1 রেডিয়ান, 1 ডিগ্রি বলছি, 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তারপরের অঙ্ক, পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান 2 ইন্টু শ্রেণী মধ্যমা, 2 ইন্টু শ্রেণী মধ্যমা, 2 ইন্টু শ্রেণী মধ্যমা, ঠিক আছে। এরপর সত্য বা মিথ্যা। বার্ষিক R% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ আসলের R/100 অংশ, এটা সত্য না মিথ্যা? তাহলে I সমান PT R/100, I সমান হচ্ছে R। 8 টাকা আমাদের আসল কত? 100, তাহলে কত? 100 R/100 বলেছে, তাহলে 100 গুণিত R/100 করলেই 8 টাকা সাজাতে পারি। 100 গুণিত R/100, 100 গুণিত R/100, 8 টাকা সাজানো হয়। তাহলে এই যে 100 গুণ আকারে আছে, অর্থাৎ আসলের R/100 অংশই হবে, সুতরাং সত্য, ঠিক আছে। এরপরের অঙ্ক, কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিরসক উৎপাদকেই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রেই করণী নিরসক উৎপাদক নয়, ঠিক, এটা সত্য। এই মিথ্যা, উৎপাদক নয়, মানে এটা মিথ্যা হয়ে যাবে। কি বলা আছে? মিশ্র করণীর ক্ষেত্রে সকল করণী নিরসক উৎপাদকেই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রেই করণী নিরসক উৎপাদক নয়, ঠিক আছে, এটা মিথ্যা। তারপরের অঙ্ক, কোনো বৃত্তের একাধিক যে কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে যেগুলি সর্বদা পরস্পরের সমান্তরাল হয়, সমান্তরাল কখনোই না, এটা সুতরাং মিথ্যা। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফল সমান, এটা একদম 4টি, এই যে পায়ের স্কোয়ার, পায়ের স্কোয়ার, পায়ের স্কোয়ার, পায়ের স্কোয়ার, আর এখানে পার্শ্বতলের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের 4 পায়ের স্কোয়ার, মানে 4টা গুণ যোগ করে দিয়ে 4 পায়ের স্কোয়ার, এটি সত্য, ঠিক আছে। এরপরের অঙ্ক, সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা, মানে সাইন সাইন ক্যান্সেল করলে বলছি আলফা বাই বিটা হবে, এটা মিথ্যা, এটা কখনোই হয় না, ঠিক আছে, এটা কখনোই হয় না, এই যে আলফা বাই বিটা কখনোই হবে না। ঠিক আছে। তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না, এটা মিথ্যা, একাধিক হতে পারে, তথ্যের সংখ্যাগুরু মান একাধিক হতে পারে, ঠিক আছে। মার্ক 2 এর দাগের অঙ্কগুলো হবে এখন। মার্ক 2, বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রাখে, কত পার্সেন্ট হারে? 5% হারে রাখছে। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন, যেখানে সুদ আসল থেকে 12,500 টাকা কম। তাহলে আমরা ধরে নিই আসল P সমান X টাকা, সুদের হার R সমান 5%, সময় T সমান 5 বছর। তাহলে I সমান সুদ সমান I সমান PT R/100, I সমান P এর মান বসানো হয়েছে, T এর মান এবং R এর মান বসানো হয়েছে, কাটাকাটি করছি, I সমান X/4, I সমান পাওয়া গেল I সমান X/4, ঠিক আছে। তাহলে সুদ আসল সমান কত হবে? সুদ প্লাস আসল, তাহলে সুদটা কত না X/4 আর আসল কত X, তাহলে 5X/4 টাকা, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী কী বলে না, সুদ আসলটা আসল থেকে মানে কম ছিল, আসলটা সুদ আসল থেকে 12,500 কম ছিল, তাহলে এটা বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমাদের মানটা পাওয়া গেল X সমান কত? 5,000, X সমান হচ্ছে 5,000, কত 11,70,000, 50,000 টাকা, ঠিক আছে। সুদ আসল হচ্ছে কত? 4x/5 বললো সুদ আসলটা, এই যে 4x/5, তাহলে এখানে মানটা Xের জায়গায় মান বসানো হয়েছে, এটা হচ্ছে 62,500, তাহলে সুদ আসল হচ্ছে 62,500, তাহলে তিনি মোট 62,500 টাকা পাবে, সুদ আসলটাই পাবে সে টোটাল, মানে যত টাকা জমা দিয়েছিল তার উপর যত টাকা সুদ হয়েছে সেই সুদ সহ টাকা পাবে, অর্থাৎ 62,500 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক, সুদের পরও 6 মাস হলে 10,000 টাকায় 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%। তাহলে 6 মাস অন্তর দিয়ে, মানে সুদের পর মানে কত, সুদের পর্বটা 6 মাস অন্তর দিয়ে, অর্থাৎ 6 মাস অন্তর দিয়ে যদি হয় তাহলে 6/12 করে দেওয়া হয়, মানে 6/12 সমান হচ্ছে 1/2, ঠিক আছে, 1/2 হয়ে যাবে, 1/2, ঠিক আছে। তাহলে 1/2 মানে এটা হচ্ছে
12/2 ছিল, এটা ভুল লিখলি আমি, এটা হচ্ছে 12/6 সমান হচ্ছে 2, ঠিক আছে, অর্থাৎ আরের নিচে এই 2টা বসবে। তাহলে এখানে আসল পি সমান 10,000 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের হার R1 দেওয়া আছে, R2 R3 মানে R2 R3 দেওয়া আছে। তাহলে নির্ণয় সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R1/2/100 প্লাস R2/2/100 ইন্টু 1 প্লাস R3/2/100, মানে এই 2টা করা হয়েছে এই যে সুদের পরিমাণ 6 বলা ছিল, তার জন্য এটা 2টা করে দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে দেওয়া আছে। তাহলে এখানে কত হবে, R1 R2 R3 এর মানটা বসে 100/200, 1 প্লাস 20/200, 1 প্লাস 40/200, ঠিক আছে, কাটাকাটি করে দেওয়া হয়েছে। এটা কাটাকাটি করলে আমাদের কত আসছে, 13,460, 13,860 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এরপরের অঙ্ক, যদি x সমান √5 + 1 হয় তাহলে দেখাও যে x² - 2x = 4। তাহলে x সমান √5 + 1, তাহলে x² = √5 + 1 তার হোল স্কোয়ার, মানে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা কাজে লাগালে 6 + 2√5, 6 + 2√5। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হয়, x² - 2x সমান x² মান হচ্ছে 6 + 2√5, আর x এর মান হচ্ছে -2 ইন্টু x এর মানটা বসানো হয়েছে √5 + 1, মানটা কাটাকাটি করলে 4, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেল। এরপরের অঙ্ক, একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের x² এবং x⁴ এর সহগ সমান হলে যে সমীকরণের বীজগুলি ওই সমীকরণের বীজগুলির অনন্যক তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন যুক্তি সহকারে দেখাতে হবে। তাহলে বলেছে x² এবং x⁴ এর সহগ সমান, তাহলে x² এইখানে x² এর সহগ সমান হবে, অর্থাৎ এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, এবং x⁴ সহগ এখানে কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে, এটা তো x⁴ ছিল, ঠিক আছে। তাহলে 1 করে আছে, দ্বিঘাত সমীকরণ x² এবং x⁴ এর সহগ সমান, মানে 1 করে দেওয়া আছে, এই যে 1। তাহলে ধরি এর বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান -b এবং আলফা বিটা সমান 1 পাওয়া যাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে 1/α + 1/βটা -b এবং আলফা 1/α × 1/β গুণ করলে হচ্ছে 1 পাওয়া যাচ্ছে। তাহলে যে সমীকরণের বীজদ্বয় 1/α এবং 1/β তার সমীকরণটা কী হবে, না x² - 1/α + 1/β × x + 1/α × 1/β সমান 0। তাহলে x² - -b × x + 1 = 0, অর্থাৎ x² + bx + 1 = 0, এটা 2 নম্বর। তাহলে আমাদের কী বলছি, 1 ও 2 সমীকরণ দুটি অভিন্ন, এটাই প্রমাণ করতে বলেছিল, দুটো অভিন্ন দেখাতে বলেছিল, তাহলে দুটো অভিন্ন হয়ে গেল সেম, ঠিক আছে। 5 দাগের অঙ্কটি, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিস্থ বিন্দু P থেকে PQ ও PR বৃত্তের দুটি স্পর্শক PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে, ও থেকে P বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের এইটা হয়েছে P এবং Q বিন্দুতে একটা স্পর্শক, দুটো স্পর্শক P বিন্দুতে QR বিন্দুতে স্পর্শক P বিন্দুতে ছেদ করছে, মিলিত হচ্ছে, এবং ব্যাসার্ধ হচ্ছে 5, এটা হচ্ছে ব্যাসার্ধ 5, এখানেও ব্যাসার্ধ হচ্ছে 5, এবং এখন দেখতে হবে ও কিউ এবং ও আর সমান 5 সেন্টিমিটার, যেখানে বৃত্তের ব্যাসার্ধ ও কিউ এবং ও আর, আর ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি ও কিউ এইটার ক্ষেত্রফল কত হবে, এই যে এইটার ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি হচ্ছে পি কিউ ইন্টু ও কিউ বর্গ সেন্টিমিটার, 1/2 গুণিত পি কিউ ইন্টু 5, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 5, তাহলে 5 গুণ হয়ে গেল। আবার ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ পি ও আর ক্ষেত্রফল সমান হয়, এইটার ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সেম হবে, যেহেতু একটা বিন্দুতে স্পর্শক দুটো মিলিত হয়েছে, তার জন্য সেম হবে। তাহলে কী হবে না, এই দুটার ক্ষেত্রফল সেম, অর্থাৎ এইটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ 2 × 1/2 PQ × 5 = 60। আমাদের ওই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা 60 দেওয়া আছে, তাহলে গোটাটার ক্ষেত্রফল পাওয়া গেলো 60, তাহলে 60 PQ সমান 12। এখন আমরা এই ত্রিভুজ পি ও কিউ থেকে পাই, এই ত্রিভুজটা থেকে পাই, এই ত্রিভুজটার মধ্যে অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ওপি স্কোয়ার সমান PQ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25, মানে ওপি সমান √169 মানে 13। তাহলে ও থেকে পি এর দূরত্ব কত হবে, এই যে 13 সেন্টিমিটারে হবে, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরের অঙ্ক 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কী বলছে, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি যে
এ বি সমান 4 সেন্টিমিটার এবং এসি সমান 3 সেন্টিমিটার হয়, তাহলে কোণ বিএসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এরকম হয় চিত্রটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এ বি সমান 4 এবং এসি সমান 3, তাহলে ত্রিভুজ এ বিসি থেকে পাই, এই ত্রিভুজ থেকে পাই কী পাচ্ছি না, আমরা অতিভুস্কার প্লাস ভূমিস্কার প্লাস লম্বস্কার দেখছি, বিসি স্কোয়ার সমান 25 মানে বিসি সমান 5, ঠিক আছে। আর বিসিটাই ছিল বেস, বিসিটাই ছিল বেস, তাহলে বেস সমান 5 আর ব্যাসার্ধ কত হবে 2.5, তাহলে ওটা ব্যাসার্ধ বটে, তাহলে কী হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ বটে, তাহলে এটা কত হবে, এটার মান হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা এখানে লিখতে হবে এটা সমকোণী ত্রিভুজ ছিল, ঠিক আছে। ত্রিভুজ এ বি সি হলো সমকোণী ত্রিভুজ, তার জন্যে কোণ বিএসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এরপরের অঙ্ক, ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করে যে এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি, ঠিক আছে। চিত্রটা এটা, তাদের মধ্যবিন্দু হচ্ছে এবি এর ডি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে ছেদ করছে। থেলাসের উপপাদ্য থেকে পাচ্ছি এডি বাই ডিবি মানে এই অংশটা বাই এটা, এবং এই বাই ইসি করা হয়ে গেল, তাহলে এটাকে অনন্যক করেছি। এরপরে এখান থেকে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে অনন্যক করা হয়েছে, অনন্যক উল্টানো হয়েছে, তারপরে +1 ডান দিকে +1 বাম দিকে +1 করা হয়েছে, যোগ করলে লসাগু করে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে। আর এডি প্লাস ডিবি এইখানে এডি প্লাস ডিবি মানে হচ্ছে এবি হয়ে গেছে, বাই এডি যা ছিল তাই এই প্লাস ইসি এটা হচ্ছে এসি ছিল বাই এই, তাহলে এটাকে অনন্য করলে প্রমাণটা পাওয়া গেল এডি বাই এবি সমান এই বাই এসি, এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। এটাই প্রমাণ করতে বললো, এটাই প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এরপরের অঙ্ক 8 দাগের অঙ্কটি, এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক তৈরি করা যাবে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে দুটি নিরেট ঘনক আছে, সেই ঘনকটাকে যদি এইভাবে একটা ঘনক পাওয়া গেল, এই যে একটা ঘনক, এখানে আরেকটা ঘনক, ঠিক আছে, দুটি করে ঘনক আছে, সেখানে কম কাঠ নষ্ট করে একটা শঙ্কু কেটে নেওয়া হবে, তার আয়তনটা কত হবে, তাহলে সেই আয়তনটা এই যে এই নিচটা হচ্ছে ভূমিটার ব্যাসার্ধ পাওয়া যাবে, ঠিক আছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে একক এবং উচ্চতা হচ্ছে উপর দিকটা হচ্ছে এ হবে, একক, আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার, মানে এ স্কোয়ার ইন্টু এ ঘন একক মানে 1/3 পাই আর কিউব, মানে এ কিউব হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর গোলকের ক্ষেত্রে একই রকম, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে a/2 একক হবে, আয়তন 4/3 পাই ইন্টু a/2 তার হোল কিউব ঘন একক, 4/3 পাই a কিউব বাই 8 মানে হচ্ছে 1/6 পাই a কিউব, তাহলে 1/6 পাই a কিউব, এটা হচ্ছে আয়তন। এদের আয়তনের অনুপাত কত 1/3 পাই a কিউব ইজ টু 1/6 পাই a কিউব, তাহলে পাই a কিউব ক্যান্সেল, তাহলে 1/3 ইজ টু 1/6 মানে 6 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় 1/3 ইন্টু 6 ইজ টু 1/6 ইন্টু 6 মানে ক্যান্সেল হয়ে যাবে 2:1, তাহলে 2:1 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, 2:1। এরপরের অঙ্কটা 9 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্ক কী বলছে, 9 দাগের অঙ্কটাতে বলা আছে 9 দাগের অঙ্কতে বলছে নরম পিচবোর্ডের একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থটা 4 গুণ, এই লাইনটা দেখতে হবে, দৈর্ঘ্যটা কী বলেছে প্রস্থের 4 গুণ, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত 100 বর্গ সেন্টিমিটার হলে চোঙের উচ্চতা কত, ঠিক আছে। তাহলে চোঙটার উচ্চতা মানে এইভাবে ছিল, এইভাবে, ঠিক আছে, এইভাবে ছিল এটা পিচবোর্ডটা, তাহলে এই যে এইটা ছিল সেটা হচ্ছে আমাদের মানে এটাকে এখন মানে দৈর্ঘ্য বরাবর করে দেওয়া হয়েছে, একটা চোঙ তৈরি করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি চোঙ তৈরি করা হয় দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, এটা তাহলে হলো না, দৈর্ঘ্য বরাবর বলেছে, দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে,
দৈর্ঘ্য বরাবর। এইটা আছে, ঠিক আছে, এটা চোঙ তৈরি করা হয়েছে। তাহলে মানে প্রস্থটা যদি এক্স ধরা হয় তাহলে উচ্চতা কত হবে না 4x, মানে এইটা হচ্ছে 4x, এই গোটাটাই 4x, ঠিক আছে, এই গোটাটাই 4x, মানে হচ্ছে পরিধিটা, নিচটার পরিধিটা 4x, ঠিক আছে, নিচটার পরিধিটা, উপরটার পরিধিটাও 4x, ঠিক আছে। তাহলে চোঙের ব্যাসার্ধ আর একক ধরেছি, চোঙটার ব্যাসার্ধ, এবং আয়তক্ষেত্রাকার টুকরোর প্রস্থ সমান x একক, দৈর্ঘ্য সমান 4x একক, x একক 4x হবে। তাহলে চোঙের উচ্চতা কত হবে, চোঙটার উচ্চতা এই বরাবর যাবে x একক হয়ে যাবে, ঠিক আছে, চোঙের উচ্চতা x একক। এরপরে কী হয়েছে, মানে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে চোঙটার। তাহলে চোঙটা এইটা হচ্ছে আমাদের চোঙটার ভূমিটা। তাহলে ভূমিটা কতটা জায়গায় জুড়ে আছে না 4x একক জায়গায় জুড়ে আছে, অর্থাৎ এইখানে হচ্ছে মানে বৃত্ত বটে, ভূমিটা তো বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি 2π আর সমান হচ্ছে 4x, তাহলে আর সমান 4x/2π, তাহলে আর সমান হচ্ছে কাটাকাটি 2x/π, তাহলে 2x/π হয়ে গেল ব্যাসার্ধটা। তাহলে এখন আমরা কী জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল 2π আর h, তাহলে 2π ইন্টু আর হচ্ছে 2x/π ইন্টু এইচ হচ্ছে এখানে উচ্চতা কত না x একক, তাহলে 4x² বর্গ একক হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 100, তাহলে এখানে 100 সঙ্গে সমান হবে 4x² = 100, x² = 5, মানে x = 5, x = 25, মানে x² = 25, তাহলে x = 5, তাহলে উচ্চতা হয়ে গেল 5 একক। তাহলে x এর মানে জিজ্ঞেস করেছিল, উচ্চতা 5 একক হয়ে গেল, ঠিক আছে। এর পরের অঙ্ক, একটা সমকোণী ত্রিভুজ ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজ অনুপাত হচ্ছে 12:13 হলে লম্ব ও ভূমির অনুপাত এবং অতিভুজ ও ভূমির অনুপাত নির্ণয় করে দেখাও যে sec² θ = 1 + tan² θ। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে না, ভূমি দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। তাহলে লম্ব দেওয়া আছে আর অতিভুজ, তাহলে লম্বটা হচ্ছে 12x আর অতিভুজ 13x একক। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানটা বসানো হয়েছে। তাহলে ভূমি সমান কত হয় না, ভূমি সমান হচ্ছে কত, ভূমি সমান 5x, ঠিক আছে, ভূমি সমান 5x। তাহলে হচ্ছে লম্ব = ভূমি সমান 12:5x, 12x = 5x, মানে 12:5। তাহলে sec² θ মানে কত, সেক মানে হচ্ছে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে 13x/5x তার হোল স্কোয়ার, মানে 169/25, আর 1 + tan² মানে 1 + 10 মানে 12x/5x তার হোল স্কোয়ার, তাহলে কত 1 + 144/25, মানে হচ্ছে এটা 169/25, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে দুটোই সমান হচ্ছে, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবারে 11 নম্বর দাগের অঙ্কটি, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধ পাক ঘুরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির বৃত্তীয় মান কত? তাহলে কোণটির বৃত্তীয় মান মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইদিকে এক পাক ঘুরেছে, এক পাক ঘুরলে কত হবে, এক পাক ঘুরলে 360 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে, এক পাক ঘুরলে হচ্ছে 360 ডিগ্রি। তারপরে অর্ধপাক ঘুরছে, অর্থাৎ এখান থেকে এত দূর গেছে, এত দূর অর্ধপাক, মানে হচ্ছে 180 ডিগ্রি। তারপরে বলছে 30 ডিগ্রি কোণ করছে, এইগুলোকে যোগ করতে হবে। অর্থাৎ এইখানটাতে আমরা লিখে দেওয়া আছে যে রশ্মিটি কোণ উৎপন্ন করে 360 প্লাস 180 প্লাস 30 মানে হচ্ছে 570 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে এর বৃত্তীয় মান কত হবে, 570 গুণিত π/180 হবে, কাটাকাটি করলে 57 π/18, 57 π/18 হয়ে গেল অ্যান্সার। এরপরে 12 নম্বর দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা কী আছে, প্রমাণ করো যে x বার সমান a প্লাস h u বার, যেখানে x বার সমান সামেশন fi xi বাই সামেশন fi এবং u বার সমান সামেশন fi u বাই সামেশন fi আর u সমান x মাইনাস a বাই h। তাহলে এটা হচ্ছে একটা ক্রম বিচ্যুতি পদ্ধতি, গড় নির্ণয় করার পদ্ধতি, এ সমান কল্পিত গড় ধরে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে কত হয়, ইউ সমান আমরা জানি কি, ইউ বার সমান সামেশন fi u বাই সামেশন fi, তাহলে সামেশন fi বাই এই ইউর মানটা বসানো হয়েছে xi মাইনাস a বাই h, ঠিক আছে, ইউ সমান xi মাইনাস a বাই h ডিভাইডেড বাই সামেশন fi আছে। তাহলে এই যে এইচ ছিল, এইচটা তো রান করছে না, তাহলে 1/hটা বাইরে করে দিলি, সামেশন fi ইন্টু xi মাইনাস a ডিভাইডেড বাই সামেশন fi, তাহলে 1/h ইন্টু সামেশন fi xi বাই সামেশন fi মাইনাস a ইন্টু সামেশন fi xi, এটা ক্যান্সেল হয়ে যাবে,
দুটো ক্যান্সেল, তাহলে কত হয় ইউ বার সমান 1/h ইন্টু এইটা হয়ে যাবে এক্স বার মাইনাস এ, আর ইউ এইচ ইউ বার ইকুয়াল টু এক্স বার মাইনাস এ, তাহলে এক্স বার সমান কত এ প্লাস এইচ ইউ বার। ঠিক আছে, এইটা হয়ে গেলো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এইভাবে প্রমাণ হয়ে গেলো। এগুলো আমাদের 8 নম্বর সেটটি, 8 নম্বর সেট পেজ নম্বর 239 নম্বর যে পেজের যে এবিটিএ টেস্ট পেপার ছিল সেটা কমপ্লিট হয়ে গেলো। এরপরে আমরা পরের সেটটিতে নিয়ে আলোচনা করব।